ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, তবে জুলাই সনদের খসড়ায় কিছু অসঙ্গতি আছে, যা সংশোধনী দিয়ে মতামত জানাবে বিএনপি। মঙ্গলবার রাজধানীতে একথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আর ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গুলশানের বাসায় এই সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমেদ তুলে ধরেন সরকার থেকে পাঠানো জুলাই সনদের খসড়া নিয়ে বিএনপির পর্যালোচনা। তার মতে, জুলাই সনদ সংবিধানের উপরে রাখা হলে ভবিষ্যতের জন্য খারাপ নজির হবে। কিভাবে এই সমঝোতা দলিলটাকে গ্রহণ করতে পারি, বাস্তবায়ন করতে পারি, সেই চিন্তায় আমাদেরকে করতে হবে। এখন যদি বলা হয় যে এই সমঝোতা দলিলের সবকিছুই সংবিধানের উপরে প্রাধান্য পাবে, তো তাহলে পরে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হবে ভবিষ্যতের জন্য। তিনি জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে আস্থা রাখছে বিএনপি। নির্বাচন আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে ইনশাআল্লাহ। এটা মাননীয় প্রধান উপদেষ্টা এই সময়সীমাটা ঘোষণা করেছেন, চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরবে দেশ। স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন প্রত্যাশার কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পুরো জাতি এখন নির্বাচনের রোডম্যাপের অপেক্ষায়। এই নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকার একটা আবাদ সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে দেয় এবং তারা পদক্ষেপ গ্রহণ করলেই আমি মনে করি যে ভোটারদের মধ্যে আস্থা আসবে। এদিকে বিএনপির সাবেক মহাসচিব আব্দুস সালাম তালুকদারের স্মরণ সভায় যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান জানান। সংক্ষিপ্ত বক্তব্যে দেশনেত্রী এবং খালেদা জিয়া আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, আমাদের উচিত সেগুলো বিবেচনায় নেওয়া, আমাদের উচিত সেটা অনুসরণ করা। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই স্মরণ সভায় যোগ দেন প্রয়াত সালাম তালুকদারের মেয়ে সালিমা তালুকদার আরুনি সহ পরিবারের সদস্যরা। বারবার করে আব্বু বলছিলেন, আপনি কোনো চিন্তা করবেন না, এখানে যদি একটা পিঁপড়াও না থাকে কিন্তু আপনার পাশে একজন ব্যক্তিকে পাবেন, সেটা হচ্ছে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসুর মনোনয়ন ফর্ম সংগ্রহের বাড়তি দিনে সংগ্রহ করেছেন 93 প্রার্থী। সব মিলিয়ে মনোনয়ন সংগ্রহ করেছে 658 জন। এ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন 106 জন। এদিকে বেশ কয়েকটি সংগঠন প্যানেল ঘোষণা করলেও এখনো স্পষ্ট করেনি ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদ। অভিযোগ উঠেছে, ছাত্রদলকে সুবিধা দিতে মনোনয়নপত্র বিক্রি একদিন বাড়িয়েছে প্রশাসন। দীর্ঘ 6 বছর পর আবারও ভোট দিবে ঢাবি শিক্ষার্থীরা। ইতিমধ্যে শেষ হয়েছে মনোনয়নপত্র বিক্রি। মঙ্গলবার জমা দিয়েছেন ছাত্র শিবিরের নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটসহ অনেক প্রার্থীরা। আর ফর্ম তুলেছেন ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সহ 2 জন। অভিযোগ আছে, ছাত্রদলকে বাড়তি সুবিধা দিচ্ছে ঢাবি প্রশাসন, তাই বাড়িয়েছে মনোনয়ন বিক্রির সময়। শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলোর প্রতিচ্ছবি আমরা দেখতে পাইনি। বিগত সময়ে অনেকে বড় বড় নেতা হয়েছেন ডাকসুকে ব্যবহার করে, কিন্তু শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেই প্রত্যাশাটা পূরণ হয় নাই। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে বিভিন্ন সময় সামনের সারি থেকে ভূমিকা পালনকারী নেত্রী শেখ তাসনিম আফরোজ ইমি, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, তিনি আমাদের পর্ষদের ভিপি হিসাবে নির্বাচন করবেন। চিফ রিটার্নিং কর্মকর্তা জানান, ছাত্রদল কিংবা অন্য কাউকে সুবিধা দিতে নয়, সাধারণ শিক্ষার্থীদের কথা ভেবেই বাড়ানো হয়েছে মনোনয়নপত্র তোলা ও জমাদানের সময়। যাতে কেউ বলতে না পারে এতদিন পর একটা ইলেকশন হচ্ছে, আমি মনোনয়নপত্র নিতে পারলাম না, বা 5 মিনিটের জন্য 1 মিনিটের জন্য, সেই দিকগুলো বিবেচনা করে আমরা যাতে ছাত্রছাত্রীরা যাতে সন্তুষ্ট হয়, আমরা এই জন্য মনোনয়নপত্র বিতরণের ডেটটা একদিন বাড়িয়ে দিয়েছি। এদিকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। ক্যাম্পাসের নিরাপত্তা থেকে শুরু করে আবাসন সংকটের বিষয়গুলো সমাধানের আশ্বাস তাদের। সব দলীয় সবাই আসলে এখন ফর্মটা তুলছে এবং আজকে ফর্ম পূরণ করে জমা দিবে। আবার অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশ হচ্ছে সাধারণ শিক্ষার্থী, যারা কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়, এবং তারা এমন কাউকেও চায় না যে আসুক যারা নিজেদের দলের এজেন্ডাকে বাস্তবায়ন করুক। যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে 21 আগস্ট। ভোটার 39,775 জন। 28 পদের নির্বাচন 9 সেপ্টেম্বর।
মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আসন্ন নির্বাচন আন্তর্জাতিক মানের করতে 40 লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিতে বাস্তবসম্মত পদক্ষেপের কথাও জানান তিনি। নির্বাচনী প্রস্তুতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করতে মঙ্গলবার আগারগাঁওয়ে কমিশন ভবনে আসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে 6 জন প্রতিনিধি। এই দলে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসির প্রতিনিধিরাও ছিলেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে রাষ্ট্রদূত জানান 2026 সালের শুরুতে ভোটের দিকে এগোচ্ছে বাংলাদেশ। এই গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে সহযাত্রী ইউরোপীয় ইউনিয়ন। সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে ইসিকে শক্তিশালী করতে চায় ইইউ। আজ আমি বিশেষভাবে এসেছি বাংলাদেশ নির্বাচন কমিশনকে জানাতে যে ইউরোপীয় ইউনিয়ন 4 মিলিয়ন ইউরোর বেশি সহায়তা দেবে, যাতে বাংলাদেশ আন্তর্জাতিক মান বজায় রেখে নির্বাচন করতে পারে। এটি একটি অত্যন্ত ফলপ্রসূ বৈঠক। আসন্ন নির্বাচন হবে আন্তর্জাতিক মানের, আশা ইইউর। এ কাজে সহায়তার জন্য আগামী মাসেই ঢাকায় আসবে বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল। নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশকে অগ্রাধিকার দেয় ইউরোপীয় ইউনিয়ন। একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করা হবে। জবাবদিহিমূলক, অবাধ, সুষ্ঠু নির্বাচনের আশা করছি। সেই সাথে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখার প্রত্যাশায় ইইউ। প্রশিক্ষণ ও সক্ষমতা বাড়াতে ইসি ও সুশীল সমাজের সাথে কাজ করা হবে। বর্তমান ইসির সঙ্গে এ নিয়ে চতুর্থ দফায় বৈঠক করলেন মাইকেল মিলার। তিনি জানান, ভোটের প্রস্তুতি ও রাজনৈতিক দলগুলো এখন মনোযোগের কেন্দ্রবিন্দু। নির্বাচন ঘিরে ভুয়া তথ্য প্রতিরোধেও গুরুত্ব দিচ্ছে ইইউ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত রয়েছে। বিএনপি মনে করে ওই সময়ই সুষ্ঠু নির্বাচন সম্ভব। জামায়াতের মতে মৌলিক সংস্কার এবং ফ্যাসিবাদের বিচার ছাড়া নির্বাচন হলে জুলাইয়ের গণ অভ্যুত্থানকে অসম্মান করা হবে। এদিকে এনসিপি চায় নির্ধারিত সময়ে অবাধ নির্বাচন, সঙ্গে জুলাই সনদ ও সংস্কারের নিশ্চয়তা। গেল 5 আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জানান, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে দ্বাদশ সংসদ নির্বাচন। ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। বিএনপির মতে প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। যারা তা বয়কট করবে তারা রাজনীতি থেকে ছিটকে যাবে। এই সমস্ত দাবি পূরণ না হলে, ওই সমস্ত দাবি পূরণ না হলে, সংস্কার পূর্ণাঙ্গ না হলে, বিচার পূর্ণাঙ্গ না হলে নির্বাচন হবে না। এগুলো মাঠের বক্তব্য। যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। তবে জামাতের মতে সংস্কার ও বিচার না করে নির্বাচন আয়োজন গণ অভ্যুত্থানের পরিপন্থী। পাশাপাশি পিআর পদ্ধতির উপরও জোর দিচ্ছে দলটি। সংস্কার করলে হবে না, ঐক্যমত করলে হবে না, এগুলোকে আইনি ভিত্তি দিতে হবে। আইনি প্রক্রিয়ায় এনে তারপরে এটার ভিত্তিতে নির্বাচন হতে হবে। এনসিপি বলছে, সময় কম থাকলেও সংস্কার ও বিচারের নিশ্চয়তা দিলে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে বাধা নেই। সরকার নির্বাচন কত ভালো পারলো সেটার চেয়ে বড় বিষয় হলো যে একটা সাবস্টেন্সিয়াল বিচার এবং জুলাই সনদটা দ্রুত বাস্তবায়ন করার ক্ষেত্রে সব রাজনৈতিক দলের সাথে ঐক্যমত হয়ে আপনার একটা অবশ্যই ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, শক্তিশালী বিরোধী দল ও জনগণের চাপে বিচার ও সংস্কার করতে বাধ্য থাকবে আগামী দিনের সরকার। কারণ বর্তমানে যারা রাজনীতিতে সক্রিয় তারা কোনো না কোনোভাবে ফ্যাসিবাদের হাতে নির্যাতিত। নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্টটা হবে, সেই পার্লামেন্টে যে দলই ক্ষমতায় যাক, সেই দল আমার ধারণা আগামীতে এককভাবে যা ইচ্ছা তাই করতে পারবে না। আশা করছি যে বাংলাদেশে 13তম নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটা শক্তিশালী বিরোধী দল হবে। ডক্টর ইউনূস খুব ভালো করেই বোঝেন যে তার সেফ এক্সিট এনসিপি না বা জামাতও না, তার জন্য সেফ এক্সিটের অন্যতম শক্তি হচ্ছে বিএনপি। 2026 সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগেই নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে এরই মধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
নির্বাচন পেছানোর যে সন্দেহ, এটা দলগুলোর রাজনৈতিক বক্তব্য। নেতাদের কথাবার্তায় গুণগত পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা ফের নিশ্চিত করেন ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন, এরপর থাকবে না অন্তর্বর্তী সরকার। শিগগিরই বেশ কিছু সংস্কার কমিশনের সুপারিশ আইন হচ্ছে বলেও জানান তিনি। 5 আগস্ট প্রধান উপদেষ্টা ঘোষণা দেন ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন। সে অনুযায়ী আগাচ্ছে সব, কিন্তু এনসিপি জামায়াতের কিছুটা আপত্তি রয়েছে। আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। তবে উপদেষ্টারা নিশ্চিত করে যাচ্ছেন নির্বাচন পেছাবে না। নিশ্চিত করলেন আইন উপদেষ্টাও। তিনি বলেন ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, এরপর বিদায় নেবে অন্তর্বর্তী সরকার। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। এখন রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে, এবং ওইটা তো একটা রাজনীতির প্রক্রিয়া। আপনারা তো এটা সবসময় দেখছেনই। এখন বাংলাদেশে যারা ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো, এখনও ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তা খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কী বললো না বললো, এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন। তিনি আরও জানান, দুদক, বিচার বিভাগ ও নির্বাচন কমিশন সংস্কার নিয়ে কমিশনগুলোর সুপারিশ 2 মাসের মধ্যে আইন করা হবে। দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত আইন, বিচার বিভাগীয় সংস্কার কমিশনের আইন, নির্বাচন কমিশন সংস্কার কমিশন আইন, এগুলির মধ্যে যেগুলি আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে করার কথা আর কি, আমার ধারণা আগামী 1-2 মাসের মধ্যে সব শেষ হয়ে যাবে। আইন সংস্কারের জন্য একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। সার্বক্ষণিক একজন কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। আজকে হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব আসামি খালাসের রায় আপিল বিভাগেও বহাল থাকার প্রত্যাশা আইনজীবীদের। দুপুরে তৃতীয় দিনের শুনানি শেষে এই কথা বলেন তারা। প্রধান বিচারপতির নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চে আবারও শুনানি হবে আগামীকাল। দুপুরে রাষ্ট্রপক্ষ খালাসের বিরোধিতা করে বক্তব্য তুলে ধরেন। পরে আসামি পক্ষের আইনজীবীরা বলেন, মামলার দ্বিতীয় চার্জশিটে উদ্দেশ্যমূলকভাবে বিএনপি নেতাদের আসামি করা হয়। নির্যাতন ও প্রলোভন দেখিয়ে তাদের বিরুদ্ধে অন্য আসামিদের জবানবন্দি নেওয়া হয়। অপরাধের জন্য একটা বিচারই যথেষ্ট, কিন্তু এই 2টা বিচারের নাম করে এই আসামিগুলোকে আপনার একই মামলায় 2টা বিচার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ জমা দেওয়ার সময়সীমা 1 দিন বাড়ানো হয়েছে। সোমবার রাতে জাকসু নির্বাচন কমিশনের জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়। নতুন সময়সূচি অনুযায়ী 21 আগস্ট দুপুর 2টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ, বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আগে ঘোষিত তফসিল অনুযায়ী 18 ও 19 আগস্ট সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার সময় থাকলেও শিক্ষার্থী সহ কিছু ছাত্র সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হয়। সোমবার মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে 125 জন প্রার্থী ফর্ম নিয়েছেন। জাকসুর নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী 11 সেপ্টেম্বর। দেশের 61টি ব্যাংকের মধ্যে 18টির অবস্থায় নাজুক। ঝুঁকিভিত্তিক সম্পদ বেড়ে যাওয়ায় মূলধন পর্যাপ্ততাও কমে গেছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে, যা সবচেয়ে কম। বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। বর্তমানে দেশের ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততার অনুপাত 7.31%, যা আন্তর্জাতিক মানের অনেক নিচে। পার্শ্ববর্তী দেশ ভারতে যা 16.60% আর পাকিস্তানে 21.5%। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গেল 1.5 দশকে ব্যাংক খাতের অনিয়ম দুর্নীতির মাসুল গুনছেন গ্রাহকরা। প্রতি প্রান্তিকে খেলাপি ঋণ বাড়ায় দুর্বল ব্যাংকগুলোর অবস্থাও নাজুক। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, উচ্চ খেলাপির কারণে ব্যাংকগুলোতে ঝুঁকি বেড়েছে। এ থেকে উত্তরণে টেকসই অর্থায়ন ও সুশাসন নিশ্চিতের তাগিদ বাংলাদেশ ব্যাংকের। যে সমস্ত কোম্পানির তাদের লোন রিপেমেন্টের সামর্থ্য ছিল বা আছে, তারা রিপে করছে না,
তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এবং সেখানে যে সমস্ত সুপারিশ করা হয়েছে অর্থাৎ সেগুলো বিভিন্ন স্টেক হোল্ডার, বিভিন্ন অথরিটির মাধ্যমে তাদেরকে এই প্রক্রিয়ার মধ্যে এনে যাতে ঋণটা আদায় হয়। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক থেকে নেওয়া ঋণ বিনিয়োগ না হয়ে উল্টো বিদেশে পাচার হওয়ায় সামগ্রিকভাবে দেশের আর্থিক খাতের ভাবমূর্তি নষ্ট হয়েছে। যে আন্তর্জাতিক মান যেগুলো দণ্ড ছিল সেগুলো সেই মানদণ্ড অনুযায়ী মনে করেন যে বেসেল 2, বেসেল 3 এরকম রিকোয়ারমেন্টে যে কতখানি ঋণ দিব, কতখানি আমি রিজার্ভ ইয়াতে রাখবো ব্যাংকে, সেই সমস্ত নিয়ম, মূলধন পর্যাপ্ত তার জন্যই কিন্তু প্রয়োজন সেই সমস্ত নিয়মকে পরিপালন করা, সেগুলো হয়নি। ব্যাংক খাতে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে ইচ্ছাকৃত খেলাপিদের চিহ্নিত করে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU প্রধান FM শাহিনুল ইসলামের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে গভর্নরের কাছে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মীরা। অবিলম্বে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে তদন্ত শুরু করার দাবি জানিয়েছেন তারা। এ দাবিতে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন তারা। স্মারকলিপিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া শাহিনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও রাষ্ট্রীয় ও প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে। এছাড়া বিতর্কিত পরিবহন ব্যবসায়ী খন্দকার এনায়েতুল্লাহর ফ্রিজ করা ব্যাংক হিসাব থেকে অবৈধভাবে 19 কোটি টাকা উত্তোলনের সুযোগ দেওয়ার অভিযোগও দুদকের নজরে এসেছে। শিল্পের কাঁচামাল আমদানি মূল্য পরিশোধের সময়সীমা 180 দিন থেকে বাড়িয়ে সর্বোচ্চ 360 দিন করা হয়েছে। এ বিষয়ে নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত মূল্য পরিশোধ করা যাবে। মূলত পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত। নির্দেশনায় বলা হয়, এতদিন ব্যাংক টু ব্যাংক আমদানি, কৃষি উপকরণ এবং রাসায়নিক সার সহ শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে সরবরাহকারী ও ক্রেতা ঋণের আওতায় মূল্য পরিশোধের সর্বোচ্চ সীমা ছিল 180 দিন। নতুন এই সিদ্ধান্তে এই সময়সীমা বাড়িয়ে 360 দিন করা হয়েছে। এর ফলে ডলার সংকটময় পরিস্থিতিতে ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পাবেন এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সুযোগ তৈরি হবে। তবে রপ্তানি উন্নয়ন তহবিলের ঋণের আওতায় আমদানির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে আলোচনা সভা। এই সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। উপস্থিত বিএনপির কেন্দ্রীয় এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সম্মানিত সদস্যগণ এবং সমাবেশে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক দলের প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। 2024-এর গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সম্মানিত সদস্য সহ আপনারা এতক্ষণ যারা বক্তব্য রেখেছেন, আপনাদের বক্তব্যে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর পাশাপাশি 2024 সালের গণ অভ্যুত্থানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভূমিকা এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির চিত্র উঠে এসেছে। প্রিয় সহকর্মীবৃন্দ, মানবিকতা, ত্যাগ, সামাজিক দায়বদ্ধতা থেকে স্বেচ্ছাশ্রমের অনুপ্রেরণা এবং অঙ্গীকার নিয়ে 1980 সালের এই দিন থেকেই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পথ চলা শুরু হয়েছে। আমরা দেখেছি প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, সেটি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানই হোক, সেটি প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই হোক,
সেটি কোভিডের সময় বিপন্ন মানুষের দিকে সাহায্যের হাত বাড়ানোই হোক, বিভিন্ন সামাজিক কর্মসূচি স্বেচ্ছাসেবক দল পালন করেছে, পালন করে চলছে। শুধু তাই নয়, একই সঙ্গে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংগ্রামে স্বেচ্ছাসেবক দল রাজপথে ভূমিকা রেখেছে, বরং বলা উচিত শুধু ভূমিকাই রাখেনি, অত্যন্ত সাহসী ভূমিকা রেখেছে। শুধুমাত্র লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি তার বক্তব্যে ছিলাম। বিপিএল ফিক্সিং নিয়ে আগামী সপ্তাহে চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি, জানিয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এশিয়া কাপের আগে ক্রিকেটার কোচিং স্টাফদের সঙ্গে বৈঠক করলেন তিনি। দুর্নীতি এবং জুয়ারিদের কবল থেকে টাইগারদের রক্ষায় সতর্ক বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট। পরামর্শক হিসেবে কাজ শুরু করেছেন অ্যালেক্স মার্শ। বৈঠকে আরও ছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও অন্যান্য পরিচালকরা। তারকা খেলোয়াড়দের প্রয়োজনীয় দিক নির্দেশনা, কৌশলগত পরিকল্পনা ও শৃঙ্খলা সংক্রান্ত আলোচনা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উঠে আসে বিপিএল ফিক্সিং প্রসঙ্গ। তাদের মনের কথা তারা লিখেছে। সবথেকে ভালো লেগেছে যে লেখার পরেও আজকে তারা ফিজিক্যালি আজকে যখন উপস্থিত ছিল এখানে, তারা তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো শেয়ার করেছে, তাদের সাকসেস যেগুলো আছে তারা সেগুলো শেয়ার করেছে, এবং তারা এটাও বলেছে যে আমরা যেই লেভেলে সাপোর্ট পাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সেটা আমরা হ্যাপি, এবং আরও কিছু জায়গা আছে যেগুলোতে আমাদের ইমপ্রুভমেন্টস এরিয়াস আছে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরও খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।